This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নিউজের টুর শুরুতেই আপনাকে একটা ভাইরাল ছবি দেখাবো। দেখুন, এবারের মতো লোকসভা ভোট চুকে বুকে যেতে 24 ঘন্টার আরেকটু বেশি সময় বাকি। আর শুরু হতে আগামীকাল শেষ দফার ভোট শুরু হতে 24 ঘন্টাও হাতে নেই। সকাল 7টা থেকে শেষবার এবারের ভোটের শেষ দফা শুরু হয়ে যাবে, কিন্তু তার আগেই ভাইরাল হয়েছে এই ছবি। কারণ আগামীকাল ভোট শেষ না হওয়া পর্যন্ত টানা 45 ঘন্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যানে বসেছেন, যে ছবি সামনে এসেছে ইতিমধ্যেই। ছবি নিয়ে শোরগোল। দেখুন, প্রধানমন্ত্রীর সেই ছবি, তিনি ধ্যানস্থ। কন্যাকুমারীর বিবেকানন্দ রকে মন্দিরের ভিতরে প্রধানমন্ত্রী ধ্যানস্থ। টানা 45 ঘন্টা ধরে চলবে। আগামীকাল শেষ দফা ভোটের আগে এ নিয়ে রাজনীতি ফুটছে। আর ভাঙড়, চেনা ছক মেনে ভাঙড়ও রাজনৈতিকভাবে অশান্ত হয়ে গিয়েছে। ভাঙড়ের কথা এই জন্য বলছি কারণ আগামীকাল ভোট রয়েছে এখানে, তার আগেই বোমাবাজি। আবার সেই তৃণমূল আর আইএসএফ এর মধ্যে গোলমালের অভিযোগ, ঠিক যেমনটা আমরা 2021-এ শুনেছিলাম বা তার পরবর্তী পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে। একবার দেখুন আহতরা কি বলছেন। এক্ষেত্রে অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অভিযোগ করছে আইএসএফ। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, একদম ডাইরেক্ট আমাদের মিছিলে হামলা করেছে। 12 মিটার থেকে 30টা বোম চার্জ করেছে। আমার পায়ে ডাইরেক্টে বোম লেগেছে। দেখুন ঘটনার অভিঘাত এতটাই, আগামীকাল ভোটের আগে যখন এইরকম বোমাবাজি ভাঙড়ে, রাতেই হাসপাতালে ছুটে যান সায়নী অরূপ বিশ্বাসরা। চলুন এই মুহূর্তে ভাঙড়ের কন্ডিশন জেনে নিই। আমার সঙ্গে কোথায় রয়েছে কৌস্তবকে, কোথায় পাবো? কৌস্তব ভাঙড় থেকে আমার সঙ্গে রয়েছে আরো আপডেট দেওয়ার জন্য। কৌস্তব, একেবারে দেখো পিউটি, সকাল থেকেই কিন্তু ভাঙড়ে সেই সন্ত্রাসের চেনা প্রতিচ্ছবি, আতঙ্কের ছবি যেন ভাঙড় জুড়ে। কারণ গতকাল রাত্রেবেলা ব্যাপক বোমাবাজি হয়েছে ভাঙড়ের বানিয়াড়ার ভোগালিতে, এবং তারপরেই গ্রামবাসীদের মনে সেই আতঙ্কের চেনা ছবি। এবং ভাঙড় মানেই যেন নির্বাচন আসলেই ভাঙড়ের যে চেনা আতঙ্ক, সন্ত্রাসের ছবিটা বারবার ফিরে আসে। এবারও তার অন্যথা নয়। গতকাল তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং তার ফলে ব্যাপক বোমাবাজি। তার ফলে কিন্তু গুরুতর জখম হন 5 থেকে 7 জন, এবং তার মধ্যে একজন শিশু গুরুতর জখম হন। সকালবেলা যখন সকাল 10:30 থেকে 11টার মধ্যে যখন কুইক রেসপন্স টিম, কেন্দ্রীয় বাহিনী এবং উত্তর কাশীপুর থানা যখন বানিয়াড়ে থানায় যান, তখন দেখা যায় যে গ্রামবাসীদের মনে সেই আতঙ্কের ছবি জমায়েত হলেই সেই গ্রামবাসীদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেখানকার দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। নিঃসন্দেহে ভাঙড় জুড়ে যে আতঙ্কের ছবি প্রত্যেকবার দেখা যায়, সেই চেনা ছবিটাই ঘুরে ফিরে আসছে। গ্রামবাসীরা এক্ষেত্রে অভিযোগ করেন আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। তারা জানান যে আইএসএফ কর্মীরা গতকাল রাতে ব্যাপক বোমাবাজি করেন এবং তার ফলেই কিন্তু 7 জন জখম হয়েছে। তৃণমূলের তরফ থেকে এমনটা দাবি করা হয়েছে যে 7 জন জখম হয়েছে। পাল্টা যখন আইএসএফ কর্মীরা যেমনটা জানাচ্ছেন যে তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, চক্রান্তের অভিযোগ জানানো হয়েছে, এবং তার ফলে আইএসএফ এর 2 জনকে এখনো পর্যন্ত, 2 কর্মীকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, শেখ মোয়াজ্জেম এবং শেখ নাসিরুদ্দিন। কৌস্তব সঙ্গে থাকো। দেখুন, ভোটের আগের রাতে যদি বোমাবাজি হয় তাহলে রাজনীতি খুব স্বাভাবিকভাবেই ফুটবে। উত্তেজনায় ফুটছে ভাঙড়ের রাজনীতি। মুখ খুলেছেন সবাই। ভাঙড়ের তৃণমূলের দায়িত্বে কে? শওকত মোল্লা। আইএসএফ কি বলছে শুনুন। অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত। রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু, সেও গুরুতর আহত।
ভিত্তিহীন অভিযোগ। আমি ওখানকার স্থানীয় যারা লোক আছে তাদের কাছে আমি খবরটা নিলাম। ওই জায়গাতে ওরা 2-3টে বোম মারে, সেই বোমই ওদের ব্লাস্ট হয়ে ওদের মধ্যে ওদের নিজেদেরই আঘাত হয়েছে, সেটা এখন আইএসএফের উপরে চাপিয়ে দিচ্ছে। এটাই হলো তৃণমূলের কালচার। সেই চেনা ছক, তৃণমূল আঙুল তুলছে আইএসএফ এর দিকে, আইএসএফ আঙুল তুলছে তৃণমূলের দিকে। তৃণমূলের রিজু দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রিজু, শাসক দলের দায় অবশ্যই বেশি থাকে, আপনারা রুল করছেন একটা স্টেট, সেখানে কি আগামীকাল একটা শান্ত ভোট দেখার জন্য এমসিসি আছে, কমিশন আছে, সব ঠিক আছে, বাহিনী থাক, রাজনৈতিক দল হিসাবে একটু বাড়তি দায়িত্ব নেবেন? অবশ্যই। দেখো পিউডি, 6টা দফার ভোট হয়ে গেছে, আর পুরো কৃতিত্ব তৃণমূল নেবে না, সব দলেরই তার মধ্যে কৃতিত্ব আছে। 6 দফার ভোটে কোনো রক্তপাত, মারামারি, কিছু দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে, যেটা সবাই আমরা চাই বাংলায় হোক। আমরা চাই না শেষ দফার ভোট যেটা আগামীকাল সেখানেও এরকম কিছু হোক। তাই আমি মনে করি যে প্রশাসনের দায়িত্ব পালন করবে, ইলেকশন কমিশন করবে, আর তৃণমূল সকল ব্যবস্থা নেবে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। যেটা গতকাল রাত্রে ঘটেছে এটা একেবারেই কাম্য নয়, যেই করে থাকুক, তৃণমূল করুক, আইএসএফ করুক। আমি অনুরোধ করব প্রশাসনকে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়ার, যাতে আগামীকাল ভোটের দিন এরকম কোনো ঘটনা যেন আমরা টিভিতে না দেখতে পারি। আমরা শান্তিপূর্ণ ভোট চাই, বাংলার মানুষ শান্তিপূর্ণ ভোট চাই। কিন্তু লোকাল, থ্যাংক ইউ, মানে আপনার এত সদিচ্ছা দেখে সত্যি ভালো লাগছে। কিন্তু লোকাল যারা ভোট কন্ট্রোল করেন, যেমন শওকত মোল্লা, যাদের আপনারা দক্ষ সংগঠক বলেন, তাদের বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ। শুনুন প্লিজ, একবার শুনুন। শওকত মোল্লা করিয়েছে, ওই বুদ্ধি থেকে হয়েছে। আর ওরা পুরো শুরু থেকে ওরা বোম মেরে মিছিলটা বার করেছিল। তারপরে টিএমসিরা লাঠি ছোটা মেশিন ছিল ওদের হাতে, থলাই করে বোম ছিল, মদ খেয়ে প্রচুর নাচা গানা করছিল। এবার নাচতে নাচতে ওদের কোঁচড়ে লুই ব্যাটম মারা বোম ছিল। কার কোঁচড়ে ছিল? ওই টিএমসিদের কোঁচড়ে। এবার বোম ছিল বোম। এবার তখন ওরা মদ খেয়ে মাতাল ছিল, নাচতে নাচতে ওই লুইয়ের বাটমটা খুলে যায়, খুলে গিয়ে বোমটা তখন নিচেই পড়ে যায়, গেলে ওই বোম বাস্ট হয়ে ওদের বোমে ওদের পুড়ে গেছে। টিএমসি লোকেরাই করে বোম দিয়ে ওরাই ফোন করেছে, করার পরে না তার পুলিশ জানবে কি করে যে উপরে বোম আছে, এক চান্সে পুলিশ গিয়ে একেবারে উপরেই গিয়েছে। এই বর্ণনা শুনতে শুনতে আমি নিজেই শিহরিত। ভাবুন ভাঙড়ের সাধারণ মানুষের কি অবস্থা। রিজু, আমি মানে সবিনয়ে বলছি, বাংলার মানুষ কিন্তু সন্দেশখালিও দেখেছে, যেখানে লাখে লাখে মহিলারা এসে টিভির সামনে বলেছিল আমাদের সাথে যৌন অত্যাচার হয়েছে, দিনের পর দিন ধর্ষণ হয়েছে। তারপরে বাংলার মানুষ এটাও দেখেছে যে মহিলারা বলছে আমরা কমপ্লেন ফিরিয়ে নেবো, কারণ আমরা এইসব কমপ্লেন করি। তো আমি এই বিতর্কের মধ্যে যাচ্ছি না, স্থানীয় বাসিন্দারা কি বলছেন বা কোন দলের সমর্থক কি বলছে। আমি বলবো শওকত দা আমাদের দক্ষ সংগঠক, সিনিয়র লিডার, শওকত দাকে আরো বাড়তি দায়িত্ব নিতে হবে, যাতে আগামীকাল, আমরা যেহেতু শাসক দল, আমাদের বাড়তি দায়িত্ব নিতে হবে যাতে আগামীকাল শান্তিপূর্ণ ভোট হয়, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়। কারণ ভোটে যদি রক্তপাত হয় বা বোমাবাজি হয়, আঙুলটা সেই শাসক দলের দিকেই মানুষও তুলবে, মিডিয়াও তুলবে। তো আমাদের বাড়তি কেয়ারফুল হতে হবে, আমাদের বাড়তি দায়িত্ব নিতে হবে। এর বাইরে আমার আর কিছু নিশ্চয়ই মানে বাড়তি দায়িত্ব শওকতরা তো নেন। আপনাদের দক্ষ সংগঠকদের নাম শওকত মোল্লা, অনুব্রত মণ্ডল, যাদের কথাবার্তা শুনলেই ভয় পায়, মানে পাবলিক তো ছেড়ে দিন, পুলিশ প্রশাসনও ভয় পায়। পিউদি, তাহলে গতকাল যখন বাংলার বিরোধী দলনেতা ইলেকশন কমিশনের কাছে গেছিল, তারপরে বেরিয়ে তিনি বলেছেন যে কোথাও স্ট্রং রুমের আশেপাশে কোনো আইপ্যাকের ছেলেপুলে দেখলে তাদের মেরে ঠ্যাং করে দাও, আমরা মেরে 3 জনকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। এই ভাষণগুলোও তো বিরোধী দলনেতা বিজেপির বলেছে। সব দোষ কি শুধু তৃণমূলেরই হয় পিউদি? না ঠিক, এরকম ভাষা কারোর থেকে কখনো কাম্য নয়। কিন্তু আমার জাস্ট একটা ছোট প্রশ্ন, এই স্ট্রং রুমের পাশে ভোট কুশলী সংস্থার ছেলেমেয়েরা ঘোরাঘুরি করবেই বা কেন? মানে কোনো কারণ আছে? আমি একটা উদাহরণ দিলাম আপনাকে, যেমন ভোট কুশলীর ছেলেপুলেরা ঘুরবে না, তৃণমূলের ছেলেপুলেরা ঘুরবে না, সেভাবে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে বিজেপির সাংসদরাও তো স্ট্রং রুমে ঢুকতে পারে না, তাই না? নিশ্চয়ই। আমার কথা হচ্ছে স্ট্রং রুমের দিকে নজরই বা কেন? 4 তারিখে যাওয়া হবে। রিজু প্লিজ সঙ্গে থাকুন। আমি আরো একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, তা হলো আগামীকাল উত্তর কলকাতায় ভোট রয়েছে, আগামীকাল দমদম কেন্দ্রে ভোট রয়েছে, এর আগে শ্রীরামপুরের ভোট হয়ে গিয়েছে। কিন্তু এই ধরুন সুদীপ ব্যানার্জি উত্তর কলকাতার প্রার্থী, সৌগত রায় দমদমের প্রার্থী, যারা বয়সের ভারে নুবজ দলের নেতারাই অভিযোগ করছেন, তাপস রায় তো অভিযোগ করে দলই ছেড়ে দিলেন, কুণাল ঘোষ বলেন,
তাদের হয়ে অভিষেক ব্যানার্জি কিন্তু প্রচারে গেলেন না একবারের জন্য। তাদের হয়ে প্রচার করলেন একা মমতা ব্যানার্জি, বারবার প্রচার করলেন। সৌরভ গুহ আমার সহকর্মীর সঙ্গে আমি এ নিয়ে কথা বলবো। সৌরভ, আর কি কিছু বলতে হয়? মানে এটাই তো যথেষ্ট বুঝে নেওয়ার জন্য। একেবারেই এটাই যথেষ্ট বুঝে নেওয়ার জন্য, বিশেষত তৃণমূল কংগ্রেসে বিগত বছরগুলিতে যেখানে নবীন প্রবীণ দ্বন্দ্ব এবং তার আবহে নানা ঘটনা বিভিন্ন সময়ে ঘটেছে, সেখানে 42টি লোকসভা কেন্দ্রের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র সহ গোটা রাজ্য চষে বেড়ালেন। গেলেন না 4 জায়গায়, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, শ্রীরামপুর এবং দমদম। এর মধ্যে দমদমের প্রার্থী বয়সে প্রবীণ হলেও গোষ্ঠী সমীকরণে তিনি কিন্তু নবীন গোষ্ঠী অর্থাৎ অভিষেক গোষ্ঠীরই শিবিরের ছিলেন এবং এমনটাই কিন্তু শোনা যেত। হঠাৎ তার সঙ্গে কোনো সম্পর্কের অবনতি ঘটলো কিনা, নাকি এর কোনো আলাদা ইঙ্গিত রয়েছে, সেটা নিশ্চিতভাবে দেখার। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে তো রিজু দত্ত, মোনালিসা বন্দ্যোপাধ্যায় তারাই অভিযোগ করে ফেসবুক পোস্ট করেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার পুস্তিকায় দলের গুরুত্বপূর্ণ নেতা সেকেন্ড ম্যানের ছবি নেই কেন, তা নিয়ে যথেষ্ট পরিমাণে ডামাডোল হয়েছে। কিন্তু এই 4 কেন্দ্রে প্রচারে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তৃণমূল কংগ্রেস বলবে যে যেহেতু তিনি প্রার্থী, তিনি তার নিজের প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন। ওখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কি আছে, এই কথাগুলো নিশ্চিত থাকবে। কিন্তু এটাও অবশ্যই থাকবে 24-এর আগে এই 4 কেন্দ্রে 4 প্রবীণের কেন্দ্রে গেলেন না নবীন নেতা অভিষেক। সৌরভ, থ্যাংক ইউ। দেখুন, তৃণমূলে এখন অন্যতম সমস্যার নাম হচ্ছে বয়স। একাধিকবার অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে বয়স নিয়ে প্রশ্ন করেছেন, একটা বয়সের পর রিটায়ার করা উচিত প্রকাশ্যে বলেছেন, আর পাল্টা মমতা ব্যানার্জি অভিষেকের নাম করেননি, কিন্তু উত্তর তো দিয়েছিলেন। শুনুন। যেমন সৌগত মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই। যতদিন বাঁচবেন, সুস্থ হয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। তৃণমূলে রিজু দত্ত আছে, যখন ওর কাছেই যায় রিজু, তার মানে তৃণমূলে বয়স শিবির ভাগ করে দিচ্ছে। একদমই নয়, এটা দেউলিয়া হয়ে যাওয়া বিরোধী দলদের তকমা, আর কিছুটা অবশ্যই মিডিয়ার প্রপাগান্ডা। বাট একটা কথা আমি আপনাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাংবাদিক ইন্টারভিউতে, আমি মানে জানি না আপনাদের চ্যানেল বা অন্য কোনো চ্যানেল, তিনি ক্ল্যারিফাই করেছেন যে বয়স মানে তিনি বলতে চেয়েছেন যে দৌড়টা একটা 20 বছর বা 30 বছরের ছেলে দৌড়াতে পারবে, সেটা কি একজন 70 বছরের কেউ দৌড়াতে পারবে? কিন্তু 70 বছর হওয়া সত্ত্বেও, যেমন তিনি নাম করে বলেছেন, আমাদের সর্বোচ্চ নেত্রী, সর্বোচ্চ শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 70 বয়সে যেভাবে খাটে, আচ্ছা 30 বয়সের ছেলেও খাটতে পারে না। সো ইট ইজ নট অ্যাবাউট দ্য এজ। আমি আপনাকে বলছি, সুদীপের প্রচারে অভিষেক গেলেন না কেন? সৌগতর হয়ে কেন প্রচার করলেন না? আমি একদম উত্তরটা আপনাকে দিয়ে দিচ্ছি পিউদি, আপনারও শুনলে ভাল লাগবে। যে 4টে লোকসভা কেন্দ্রের কথা আপনি বললেন, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই 3 জনই কিন্তু আপনি দেখে নিন 3 বারের সাংসদ। দে আর অল 3 টাইম এমপি। 4th টাইম কেউ হতে চলেছে, কেউ 6th টাইম হতে চলেছে। সৌগত রায়ের সাথে হয়তো আপনাদের কথা হয়নি, সৌগত রায় নিজে একটা সাক্ষাৎকারে বলেছেন, অভিষেক আমাকে ফোন করেছিল, আমি বলেছি যে তোমাকে আসতে হবে না, তুমি অন্য যারা ফার্স্ট টাইম ক্যান্ডিডেট তাদের মন দাও। তো 3 বারের যে সাংসদ, তারা অলরেডি অভিজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী সেখানে প্রচারে গেছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কনসেন্ট্রেট করেছেন ফার্স্ট টাইম ক্যান্ডিডেটস, সেকেন্ড টাইম ক্যান্ডিডেটস, আর সেই অঞ্চলগুলোয় যেখানে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই। এটা তো আমাদের পার্টি স্ট্র্যাটেজি, এখানে কোথায় তরজা হতে পারে আমি তো বুঝি না। রিজু সঙ্গে থাকুন প্লিজ, রিজু সঙ্গে থাকুন। সুন্দর ব্যাখ্যা আপনি দিয়েছেন, কিন্তু প্লিজ তাতে তো আর তর্ক থামে না, তর্ক চলবে। আপনি প্লিজ সঙ্গে থাকুন। একটা ছবি আমাদের দর্শকদের দেখাই। দক্ষিণ কলকাতার কথা হচ্ছিল, চলুন দক্ষিণ বাংলা ছেড়ে আমরা উত্তরবঙ্গে যাই। উত্তরবঙ্গে ভয়ানক জলকষ্ট হচ্ছে শিলিগুড়িতে, কারণ তিস্তার ওয়াটার লেভেল বেড়ে গিয়েছে, সেখান থেকে জল দূষণ ঠেকাতে শিলিগুড়ি পুরসভা যে ব্যবস্থা নিয়েছে, তাতে নতুন করে আরো দূষণের চিন্তা বেড়ে গেছে এলাকাবাসীর। কারণ কিছু ছবি আপনাদের সামনে আনবো। দেখুন, যেখানে পাউচে জল ভরা হচ্ছে সেই জায়গার ছবিটা দেখুন। হাইজিন নিয়ে প্রশ্ন উঠবেই। যে গাড়িতে করে ওই ভর্তি পাউচগুলো লোকের বাড়ি বাড়ি পৌঁছানো হচ্ছে, সেই গাড়ির ছবি, সেই গাড়িগুলোতেই পুরসভার জঞ্জাল ফেলা হয়, সেগুলোতেই খাবার জলের পাউচ ভরে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। গাড়ির চেহারাটা দেখুন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কথা বলেছিলেন যে এরকম কেন অবস্থা, সেরকম অবস্থার উত্তরও দিয়েছেন। তারা বলছেন গাড়ি টাড়িগুলো ধোয়া হয়েছে,
সত্যি আবর্জনা ফেলার গাড়িতে কখনো পানীয় জল নেওয়া যায় এই ধোয়ার চেহারা? প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছে, প্রসেনজিতের সঙ্গে কথা বলবো না, প্রসেনজিতের সঙ্গে কথা বলার আগে আপনাদের সেই বক্তব্যগুলো শোনাবো। হাইজিন কি মেনটেন করা হচ্ছে? 100%। তো মাটিতে গড়াগড়ি খাচ্ছে জলের পাউচ, নোংরা কাদা জল মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এটা এখানে উপায় নেই, এখন কি করবে এটা? আমাদের এটা কিছু করার নেই, তো এইভাবে উপায় নেই। তাই যত মানে আপনার এইটা দেখে নিজের খেতে ইচ্ছা করবে এই জলটা যেখানে পড়ে আছে জল পাউচগুলো যেখান থেকে আপনারা সংগ্রহ করছেন? আমরা তো এইভাবেই খাচ্ছি, বাসিন্দারাও এইভাবেই খাবেন। কি করবে এখন? উপায় নেই। এটা চরম নোংরা একটা অব্যবস্থা। অবশ্যই। তো আপনারা বলছেন না আপনাদের অফিসারদের? হ্যাঁ বলেছি। তিরপালটা বিছাই দিলে পরে নিচে, তাহলে উপরে মালটা পড়তো, তিরপালের উপরে পড়তো, তাহলে এই নোংরাটা এতটা লাগতো না, তাহলে লেবারগুলো কাজ করতো ওইখানটায়। আর এই জলপথ ধরেই এগোচ্ছে রাজনীতি। বিজেপি অলরেডি বিক্ষোভ দেখাচ্ছে, যেখানে রয়েছে শিলিগুড়িতে প্রসেনজিৎ দেখাও। দেখো, প্রথমত বলি, এই যে দুটো অভিযোগ, কোথাও ময়লার গাড়িতে করে জল নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও মাটিতে জলের পাউচ নোংরার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, এই দুই প্রশ্ন নিয়ে মেয়রের কাছে গিয়েছিলাম, কিন্তু মেয়র বলেছে এই নিয়ে কিছু বলবেন না। আমি একবার বিজেপির সঙ্গে কথা বলে নিই। মেয়রের অভিযোগ, বিরোধীরা রাজনীতি করছে, বাম এবং রাম শহরকে বদনাম করছে। শহরকে তো বদনাম করছেই তৃণমূল কংগ্রেস। আপনারা করছেন, মেয়র বলছেন না না না, মেয়র সাহেব, মেয়র এই শিলিগুড়িকে দূষিত করেছে। এই শিলিগুড়ির ইতিহাসে এরকম মানে অকল্পনীয় ঘটনা ঘটেনি। সাধারণ মানুষকে ময়লার গাড়িতে করে পানীয় জল খাওয়ানো হচ্ছে। শিলিগুড়ির মানুষ কি এতই নিকৃষ্ট? শিলিগুড়ির মানুষ কি এই তৃণমূলকে এই কারণে ভোট দিয়েছিল যে ময়লার গাড়িতে করে পানীয় জল খেতে হবে? আমরা একটা কেন্দ্রে গিয়ে দেখলাম মাটিতে নোংরা কাদায় জলের পাউচ গড়াগড়ি খাচ্ছে, সামান্য একটা প্লাস্টিক জোটেনি। প্লাস্টিক তো জোটেনি, কিছুই জোটেনি। যেখানে আমি এরকম দেখেছি আমরা তদারকি করে, যে মেশিন থেকে জলের পাউচ পড়ছে, সেখানে কাদায় কাদা, সেখানে শুয়োর খাটাল, পাশেই শুয়োরের খাটাল, সেই খাটালের পাশে সেই জলের পাউচগুলো পড়ে রয়েছে। সেখান থেকে যে আলুর বস্তা, যে পেঁয়াজের বস্তা হয়, সেই বস্তার মধ্যে প্যাকিং করে সাধারণ মানুষকে খাওয়ানো হচ্ছে। ওই প্যাকেটের মধ্যে যে জীবাণু, যে নোংরা লেগে আছে, তার ফলে মানুষের আরও ক্ষতি হবে, মানুষকে আরো। তোমাকে ধন্যবাদ। খুব পরিষ্কার, এই নোংরা আবর্জনা দূষিত জলের পথ ধরে রাজনীতি সরগরম হচ্ছে। তবে গৌতম দেবকে আমরা এই প্রশ্ন করেছিলাম, শুনুন উত্তর। 1 লাখ পাউচের জায়গায় আজকে মিনিমাম আমরা 2 লাখ পাউচ দেব। সুতরাং আমি নিজে রাস্তায় ছিলাম, আজকে আমাদের সব বন্ধুরাই ছিল। জল নিয়ে মানুষের সেই ধরনের কোনো সমস্যা হবে না। ঘুরে দাঁড়ানোর, ফিরে দাঁড়ানোর আমরা প্রচেষ্টা নিয়েছি, মানুষের সহযোগিতা চাই এবং আমরা আশা করি 2 তারিখ ইভিনিং শিলিগুড়িতে পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে আবার আগের মতো আমরা পৌঁছে দিতে পারবো এবং আমরা খুব আশাবাদী। রিজু, উত্তরে কি বেকায়দার তৃণমূল? একেবারেই নয়। দেখুন, একটা বিরাট বড় প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে, সেখানে মানুষ জল পাচ্ছে না। জলের আরেক নাম জীবন। সেখানে আমি দেখলাম ছবিগুলো, সেগুলো আশা করি ইমিডিয়েটলি মিউনিসিপ্যালিটি আর মেয়র সাহেব ওটা দেখে নেবেন ব্যাপারটাকে। কিন্তু আমার কথা হচ্ছে, যখন এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে যায়, যখন মানুষ সামান্য জলটুকু পায় না, তখন বিরোধী দলরা, আপনার মনে থাকবে অটল বিহারী বাজপেয়ী বলেছিল কোঅপারেটিভ ফেডারেলিজম। তখন এইসব নাটক না করে, বুমের সামনে দাঁড়িয়ে বাইট না খেয়ে, আপনাদের যদি ক্ষমতা থাকে, আপনারা মার্সিডিজ করে বাড়ি বাড়ি গিয়ে লোককে জল পৌঁছে দিন না। আমাদের কাছে হয়তো আমরা সবাইকে তৃণমূল তার মানে নোংরা আবর্জনার গাড়ি ছাড়া আর কোনো ব্যবস্থা করতে পারবে না। না, হাইজিন, একটু সামান্য হাইজিনটুকু মেনটেন করা সম্ভব নয়। পিউদি, আমি আপনাকে একটা কথা বলি, এটা অবশ্যই দেখা হবে আর হাইজিন মেনটেন করা হবে, কিন্তু আইপিএল যখন চলে, আপনি আশ্বাস দিয়েছেন, আমরা আশ্বস্ত হলাম কিনা তার উত্তর শিলিগুড়ির মানুষই দেবেন। আপনি আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা নজর রাখবো যা বলছেন তা কাজে হচ্ছে কিনা। শেষ করছি, সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.